This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সীমান্তে ফের উস্কানি বাংলাদেশের, গায়ে পড়ে বিএসএফ এর সঙ্গে সংঘাতের চেষ্টা বিজিবির। নদিয়ার রংঘাটে ভারতের জায়গা দখল করে নিজেদের বলে দাবি করছে বিজিবি। ব্রিটিশ আমলে সীমানা ভাগের 53 নম্বর পিলার ভেঙে দিয়ে জায়গা নিজেদের দখলে রাখতে চায় বিজিবি। এমনকি কোদালিয়া নদীকেও নিজেদের বলে মাইকে প্রচার চালাচ্ছে বিজিবি। এখন নতুন করে সীমান্তে বিএসএফ কাঁটাতার বসালে জায়গা কমে যাবে, আর এই আশঙ্কা থেকেই সীমান্তে অশান্তি পাকাচ্ছে বিজিবি। বিরানব্বই ব্যাটালিয়নে ধরেছে এই যে পিলপার, 54 পিলপার আছে, 53 পিলপার নেই, 52টা নেই। একটা পিলপার তুলে দিয়েছে, বাংলাদেশে তুলে দিয়েছে। ম্যাপে তো পাওয়া যাচ্ছে, ম্যাপ কেউ ধরছে না। হ্যাঁ, পিলারটা তুলে নিয়েছে। মনে করলে নিয়ে নিতে পারবে না, না গায়ের জোর নেবে। আমরা ভারতবর্ষে এতগুলো লোক, আমরা কি ছেড়ে দেবো তারে? এরা বলছে 150 মিটার আমাদের বাংলাদেশের, কিন্তু আমাদের দেখেছি আমরা ছোট থেকে এখানে নদীটা আমাদের মধ্যে ছিল এবং নদীর ধারে প্রচুর জনবসতি ছিল, এখনও আছে। এমতো অবস্থায় যে সমস্ত ওদের বিহেভিয়ার বা আচরণ, সেটা আমাদের পক্ষে এখন রাত্রি যাপন করা খুবই কষ্টকর। আসি পরের খবরে। আচ্ছা, রিজিয়নাল পাসপোর্ট অফিসার অন্দরে কি থাবা বসিয়েছে জালিয়াতরা? তা খুঁজে বার করতে পাসপোর্ট ভেরিফাইং এবং গ্রান্টিং অফিসারদের একাংশের ভূমিকা খতিয়ে দেখতে চান গোয়েন্দারা। ভুয়ো নথি সহ আবেদনকারীদের চিহ্নিত করতে তাদের ব্যাংক অ্যাকাউন্টের তথ্যও পেতে চাইছেন গোয়েন্দারা। বিষয়টিকে ঘিরে অব্যাহত রয়েছে রাজনৈতিক চাপানুতরণ। পাসপোর্ট জালিয়াতি চক্রের শিকড় কত গভীরে তা খুঁজতে গিয়েই একে একে মধ্যস্থতাকারী, পাসপোর্ট সেবা কেন্দ্রের অস্থায়ী কর্মী, ডাক বিভাগের অস্থায়ী কর্মী থেকে প্রাক্তন পুলিশ কর্মীকে গ্রেপ্তার করেছেন গোয়েন্দারা। একাধিক পুলিশ আধিকারিকও এখন গোয়েন্দাদের নজরে। সন্দেহের তালিকা থেকে বাদ যাচ্ছেন না খোদ আঞ্চলিক পাসপোর্ট কেন্দ্রের অফিসাররাও। পাসপোর্ট জালিয়াতির তদন্তে নথিপত্র যাচাইয়ের দায়িত্বে থাকা পুলিশ কর্মীদের পাশাপাশি এবার লালবাজারের গোয়েন্দাদের নজরে রুবির মতন পাসপোর্ট অফিসের ভেরিফাইং এবং গ্র্যান্টিং অথরিটি হিসেবে কাজ করা অফিসারদের একাংশ। তাহলে কি পাসপোর্ট জালিয়াতি চক্র থাবা বসিয়েছে রিজিওনাল পাসপোর্ট অফিসার অন্দরেও? নিশ্চিত হতে পাসপোর্ট সেবা কেন্দ্রের ভেরিফাইং এবং গ্রান্টিং অফিসারদের একাংশের ভূমিকা খতিয়ে দেখতে চাইছেন গোয়েন্দারা। তদন্তকারীরা যেটা অনুমান করছেন যে এই সমস্ত অফিসারদের সঙ্গে পাসপোর্ট জালিয়াতি চক্রের পাণ্ডাদের ঘনিষ্ঠ যোগাযোগ ছিল, আর তাই ওই সমস্ত অফিসারদের এবার জিজ্ঞাসাবাদ করতে চাইছেন গোয়েন্দারা। এবং ইতিমধ্যেই যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে একাধিকবার লালবাজারের তরফে ওই সমস্ত দায়িত্বপ্রাপ্ত অফিসারদের নাম জানতে চেয়ে বা তাদের নামের তালিকা চেয়ে পাঠানো হলেও এখনো পর্যন্ত সেই তালিকা পাওয়া সম্ভব হয়নি। জাল পাসপোর্ট চক্র বা চক্রী যদি কেউ ধরে থাকে, সেটা পশ্চিমবঙ্গ সরকারের পুলিশ, কিন্তু পাসপোর্ট ইস্যুইং অথরিটি হচ্ছে আরপিও, রিজিওনাল পাসপোর্ট অফিস, রিজিওনাল পাসপোর্ট অফিসার। সেটা কোনোভাবেই পশ্চিমবঙ্গ সরকারের অধীনস্থ সংস্থা নয়। সুতরাং আলটিমেটলি জাল পাসপোর্ট যদি বেরিয়ে থাকে, যেখানে যেখানে বেরিয়েছে, তার দায়িত্ব রিজিওনাল পাসপোর্ট অফিসকে নিতে হবে এবং ভারতবর্ষের বিদেশ মন্ত্রককে নিতে হবে। জাল পাসপোর্টের যে পরতে পরতে যা উঠে আসছে, তা অত্যন্ত চিন্তার এবং গভীর চিন্তার বিষয়। এখানে পাসপোর্ট অফিসের একটা অংশ, পুলিশের একটা অংশ এবং দালাল, সব মিলিয়ে যেভাবে অনুপ্রবেশকারীদের হাতে, জঙ্গিদের হাতে ভারতীয় পাসপোর্ট চলে যাচ্ছে, তার জাল যখন উন্মুক্ত হয়েছে, তখন এই জাল কেটে এর একেবারে গভীরে পৌঁছে মূল যে ষড়যন্ত্রী বা চক্রী, সে যত বড় মাথা হোক না কেন, তার গ্রেপ্তার করে ব্যবস্থা নেওয়া উচিত। বিদেশ মন্ত্রক সূত্রে আগেই জানা গিয়েছিল যে গত 1 বছরে ভুয়ো নথি দিয়ে পাসপোর্টের আবেদন জানানো হয়েছে এমন 430টা আবেদন চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে কলকাতা পুলিশের এলাকা থেকেই ভুয়ো নথি সহ আবেদনের সংখ্যা 120-এরও বেশি। সূত্রে খবর, পাসপোর্ট জালিয়াতি তদন্তে এমন আবেদনকারীরাও গোয়েন্দাদের নজরে। লালবাজার সূত্রে জানা যাচ্ছে যে রিজিওনাল পাসপোর্ট অফিসের কাছে লালবাজারের তরফ থেকে একাধিকবার ওই সমস্ত আবেদনকারীদের ব্যাংক অ্যাকাউন্টের বিস্তারিত তথ্য জানতে চাওয়া হলেও সেই তথ্য এখনো পর্যন্ত হাতে পাওয়া সম্ভব হয়নি। এরই মধ্যে বারাসাতে নবপল্লী থেকে নকল ভোটার কার্ড এবং আধার কার্ড তৈরির অভিযোগে সমীর দাস নামে এক ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করেছে। তদন্তকারীদের দাবি, নকল আধার এবং ভোটার কার্ড ব্যবহার করা হতো পাসপোর্ট জালিয়াতিতে। এদিনই পাসপোর্ট জালিয়াতি মামলায় অন্যতম অভিযুক্ত মোক্তার আলমকে 14 দিনের জেল হেফাজতে পাঠিয়েছে আদালত। সুপ্রিয় গুহ এবং দীপঙ্কর দাসের রিপোর্ট, TV9 বাংলা। আর এই মুহূর্তে যে খবরে নজর রাখতেই হচ্ছে, জাল নথি তৈরির অভিযোগে টিকিয়াপাড়া থেকে গ্রেপ্তার 2।
হাওড়া সিটি পুলিশের অভিযানে গ্রেপ্তার ধৃতদের নাম বিশ্বজিৎ দে এবং ফারুক আনসারি। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে প্রচুর পরিমাণে নকল বার্থ সার্টিফিকেট, ভোটার কার্ড, প্যান কার্ড এবং আধার কার্ড। জাল পাসপোর্ট কাণ্ডে ধৃতরা জড়িত থাকতে পারে বলেও অনুমান পুলিশের। আর এই মুহূর্তে আরো একটা খবরের নজর রাখবো। ফের উত্তপ্ত নন্দীগ্রাম। তৃণমূল নেতাকে বাড়িতে ঢুকে বেধড়ক মারধরের অভিযোগ। আরো বিস্তারিত জানবো, কনিষ্ক রয়েছেন টেলিফোন লাইনে। কনিষ্ক, ঠিক কি ঘটেছে, কি অভিযোগ? দেখো দীপ, গতকাল থেকেই কার্যত নন্দীগ্রামের বিরুলিয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় কার্যত উত্তপ্ত। যেমনটা অভিযোগ, তৃণমূল অন্তত অভিযোগ করছে যে বিজেপির নেতৃত্ব যারা রয়েছেন অর্থাৎ নন্দীগ্রাম 2 নম্বর ব্লকে, তারা বিভিন্নভাবে তাদেরকে থ্রেট করছেন, তৃণমূল কর্মী সমর্থকদের বাড়িতে হামলা চালাচ্ছেন, এমনটাই অভিযোগ। আজকেও যেমন ছবিটা সামনে এলো, নন্দীগ্রাম 2 নম্বর ব্লকের অরুণাভ জানা অঞ্চল সভাপতির বাড়িতে ঢুকে হামলা চালালো বিজেপি অস্ত্রিত দুষ্কৃতীরা। যদিও সমগ্র অভিযোগ কিন্তু বিজেপি অস্বীকার করেছে, কিন্তু যে ছবি সমাজ মাধ্যমে ভাইরাল হচ্ছে তাতে দেখা যাচ্ছে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা এই তৃণমূল নেতার বাড়িতে ঢুকে হামলা চালিয়েছে। সমগ্র বিষয়টা নিয়ে রীতিমতো রাজনৈতিক টানাপোড়েন শুরু হয়েছে এবং নন্দীগ্রাম থানায় একটি লিখিত অভিযোগও দায়ের হয়েছে বলে আমরা জানতে পারি। অনেক ধন্যবাদ তোমাকে কনিষ্ক। এদিকে কল্যাণীতে ফের ধর্ষণের অভিযোগ। কল্যাণী এমসে চাকরি দেওয়ার লোভ দেখিয়ে মুর্শিদাবাদের 2 কিশোরীকে ধর্ষণ করার অভিযোগ। গ্রেপ্তার অভিযুক্ত কাঁচরাপাড়ার যুবক। ধৃতর বিরুদ্ধে ধর্ষণ এবং পক্সো আইনে মামলা রুজু করা হয়েছে। চাকরির লোভ দেখিয়ে ওই 2 কিশোরীকে কল্যাণীতে আনা হয়। আসি পরে খবরে। কথা ছিল বিষ খেয়ে একসঙ্গে আত্মঘাতী হবেন, কিন্তু কথা রাখেনি প্রেমিক। এদিকে বিষ খেয়ে হাসপাতালে প্রেমিকা, এরপর সুস্থ হয়ে ফিরে সেই প্রেমিককেই একেবারে রাজপথে উত্তম মধ্যম দিলেন প্রেমিকা। হঠাৎ এক যুবককে কলার ধরে টানাটানি করছেন 3 জন যুবতী। কথা বলতে গেলেই চলছে চড় থাপ্পড়। কোন্নগর শকুন্তলা কালীবাড়ির মাঠের বইমেলার বাইরে হঠাৎ এই দৃশ্য দেখে দাঁড়িয়ে পড়েন পথচারীরা। রীতিমতো যানজট তৈরি হয়ে যায় কোন্নগর স্টেশন রোডে। কিন্তু হঠাৎ এমন ঘটনা কেন? দুপক্ষের কথোপকথন থেকেই পরিষ্কার হয়ে যায় বচসার কারণ। পরকীয়া সম্পর্কের জেরে একসঙ্গে বিষ পান করে আত্মহত্যার শপথ করেও বিষ না খাওয়ায় আক্রান্ত এই যুবক। রিষ্টার বাসিন্দা ওই ব্যক্তির সঙ্গে 5 বছর ধরে সম্পর্ক রয়েছে এক মহিলার। দুজনেই বিবাহিত। বিবাহ বিচ্ছেদ করে নিজেরা ঘর বাঁধার কথা ভাবলেও তা হয়নি। এরপরই নাকি দুজনে একসঙ্গে বিষ খেয়ে আত্মহত্যা করবেন বলে ঠিক করেন। যুবতীর দাবি, তিনি বিষ খেলেও শেষ মুহূর্তে পিছিয়ে যায় তার এই প্রেমিক। 2 দিন হাসপাতালে জমে মানুষে টানাটানির পর সুস্থ হয়ে বাড়ি ফেরেন ওই মহিলা। তার অভিযোগ, এরপরই সোশ্যাল মিডিয়ার সব জায়গায় তাকে ব্লক করে দেয় ওই যুবক। অবশেষে কোন্নগর বইমেলার সামনে দেখতে পেয়ে যুবককে চেপে ধরেন মহিলা। পরে কোন্নগর ফাঁড়ির পুলিশ এসে যুবককে উদ্ধার করে নিয়ে যায়। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। নজর রাখবো পরে খবরে। পাওনাদার টাকা চাইতে এলে কুকুরে লেলিয়ে প্রতিশোধ, এমনই ভয়াবহ ঘটনার সাক্ষী থাকলো রায়গঞ্জের মিলন পাড়া। বিশ্বদীপ ঘোষ নামে এক ব্যক্তির কাছে টাকা পেতেন দেবদূতি রায় নামে এক যুবক। পাওনা টাকা চাইতে গেলে তাকে প্রথমে লোহার রড দিয়ে মারধর করা হয় বলে অভিযোগ। তারপর কয়েকটি পোষ্য কুকুরকে লেলিয়ে দেওয়া হয়। অভিযোগ এমনটাই। কুকুরের কামড়ে গুরুতর জখম হন এই যুবক। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল এই অমানবিক ঘটনার ভিডিও। চোখের সামনে এই ঘটনা ঘটতে দেখলেও কুকুরের কামড়ের ভয়ে যুবককে উদ্ধার করতে পারেননি স্থানীয়রা। ঘটনার ভিডিও ছড়িয়ে পড়তেই সমালোচনার ঝড়। অভিযুক্তের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে আশ্বাস দিয়েছেন রায়গঞ্জ পুরসভার প্রশাসক। প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের স্মৃতিসৌধ তৈরি করতে চলেছে মোদী সরকার। রাজঘাটের কাছেই তৈরি করা হবে স্মৃতিসৌধ। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসাবে প্রণব মুখোপাধ্যায়ের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের কিছু করা উচিত, মন্তব্য প্রণব কন্যার। প্রণব মুখোপাধ্যায়ের স্মৃতিসৌধ হবে, এটা ঘোষণা হওয়ার পর থেকে বাংলার রাজনীতিতেও বেশ কিছুটা আমরা হালচাল দেখতে পাচ্ছি। কে কি লিখছে, কে কি না লিখছে, কে কি বলছে, কে কি না বলছে, তার জন্য আমি কোনো রকম রিয়াক্ট করতে রাজি নই, কারণ এখন আমি রাজনীতিতে নেই। রাজনীতি থেকে আমি একেবারে আলাদা। কিন্তু এটা আমি ডেফিনেটলি বাংলার চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি, হয়তো ওনারও প্রথম বাঙালি রাষ্ট্রপতি, তার সম্মানে হয়তো কিছু করা উচিত। কিন্তু
যেহেতু আমার বাবা বলতেন এটা বিশ্বাস করতেন, আর এই জন্য আমি বারবার করে বলছি যে এই স্মৃতিসৌধর জন্য কিন্তু আমার পরিবার থেকে বা আমি কখনোই সরকারকে কিছু ওরকম বলিও নি, রিকোয়েস্টও করিনি। এই অফারটা এসছে, ওনারা নিজেরাই করেছেন, সুতরাং আমিও সেরকম করে কিছু আমি বলবো না বা রিকোয়েস্ট করব না। ওনারা নিজে থেকে যদি কিছু করতে চান তাহলে খুবই ভালো।